হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ ইবনে সিনা। আজকে আমি আলোচনা করব উচ্চতর গণিত প্রথম অ্যাসাইনমেন্টটি নিয়ে। আমি চেষ্টা করব প্রথম অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণরূপে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আহ, সৃজনশীলটি বুঝতে গেলে তোমাদের প্রথমেই উদ্দীপকটা খুব ভালো করে বুঝতে হবে। উদ্দীপকটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। উদ্দীপকের মধ্যে প্রথমেই একটা চিত্র আঁকা আছে এবং বিভিন্ন বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। তারপরে কিছু কথা লেখা আছে, বলা আছে চিত্রে একটি পঞ্চভুজের শীর্ষবিন্দুগুলো এ -12 10, বি -4 -2, সি 6 - 8, ডি T3। অর্থাৎ ডি বিন্দুর স্থানাঙ্কটা সরাসরি উল্লেখ নাই। ডি বিন্দুর স্থানাঙ্কটা বলা আছে T3। টি মানে একটা ধনাত্মক সংখ্যা এবং থ্রি বলতে তো আমরা এবং ই বিন্দুর স্থানাঙ্ক সরাসরি দেওয়া আছে 6 এবং 8। এবং শীর্ষ বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়। তো শীর্ষ বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয় বলতে কি বোঝানো হয়েছে? আমি একটা গ্রাফ এঁকে রেখেছি উদ্দীপকের প্রথম চিত্রটির মতোই। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো, প্রথমে এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -12 10। অর্থাৎ মূল বিন্দু থেকে আমরা 12 ঘর অতিক্রম করে ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক দিকে 10 ঘর গিয়ে আমরা এই বিন্দুর স্থানাঙ্কটি পাই। ঠিক অনুরূপভাবে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -4 2। অর্থাৎ মূল বিন্দু থেকে -4 যেহেতু এক্স অক্ষের মান, মূল বিন্দু থেকে আমরা বাম দিকে 4 ঘর অতিক্রম করে ওয়াই এর মান যেহেতু -2, নিচের দিকে আমরা 2 ঘর আসলাম, এসে আমরা বি বিন্দুটি পাইলাম। ঠিক অনুরূপভাবে সি বিন্দুটিও স্থাপন করা গেছে। কিন্তু ডি বিন্দুটির স্থানাঙ্ক উদ্দীপকে দেওয়া আছে T3। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে টি আছে, এটা আমরা বুঝতে পারলাম। কিন্তু টি এর মানটা কত এক্স্যাক্টলি আমরা বলতে পারি না। এই জন্য আমি অনুমান করে টি এর মানটা ধরে নিলাম এবং যেই জায়গায় আমরা টি এর মান পাইলাম এখান থেকে আমরা উপরের দিকে 3 ঘর গেলাম। অর্থাৎ এই বিন্দুটা T3, এই বিন্দুটা অবশ্য আমি ধরে নিয়ে আঁকলাম, কিন্তু এক্ষেত্রে টি এর মান কিন্তু আমি জানি না। তো তারপরে এই বিন্দুর মান উল্লেখ করা আছে 6 8। তাহলে এক্স অক্ষ বরাবর 6 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর 8 ঘর অতিক্রম করার পরেই আমরা এই বিন্দুটা পেয়ে যাই। অর্থাৎ এ বি সি ডি ই, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়েছে এ বিন্দু, তারপরে বি বিন্দু। আমরা জানি ঘড়ি এইরকম ভাবে ঘুরে, সরি, ঘড়ির কাঁটার বিপরীত দিক বলতে এইরকম আমরা বুঝি। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকের কথা যদি আমরা বলি, ঘড়ি ঘুরে এইরকম ভাবে। কিন্তু এখানে বলা আছে ঘড়ির কাঁটার বিপরীত দিক, তাহলে আমরা ঘুরবো এরকম ভাবে। অর্থাৎ এরকম ভাবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমরা এ বিন্দু, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বি বিন্দু, তারপর সি বিন্দু, তারপর ডি বিন্দু, তারপর ই বিন্দু, তারপর আবার এ বিন্দু। অর্থাৎ আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলাম। আশা করি তোমরা উদ্দীপকটি বুঝতে পেরেছো। এখন আমরা ক নম্বরের প্রশ্নে চলে যাই। ক নম্বরের প্রশ্নে বলা আছে বি ও ই বিন্দুর সংযোগ রেখা এক্স অক্ষের দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। বি এবং ই বিন্দু সংযোগ রেখা, তাহলে বি বিন্দু হচ্ছে এইটা আর ই বিন্দু হচ্ছে এইটা। বি বিন্দু এবং ই বিন্দুর সংযোগ সরলরেখা যদি আমরা বলি, তাহলে এইটা, এই সরলরেখাটা হচ্ছে বি এবং ই বিন্দুর সংযোগ সরলরেখা। এখন বলছে বি এবং ই বিন্দুর সংযোগ সরলরেখাটি মানে এই রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে এক্স অক্ষ হচ্ছে এটা, এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এটা। তাহলে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নিশ্চয়ই একটা কোণ তৈরি করেছে এখানে। তাহলে এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণ তৈরি করেছে সেই কোণ মানে এই কোণের মানটা আমাদেরকে জানতে চেয়েছে। মানে এই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যেই কোণটা তৈরি করেছে সেই কোণের মানটা জানতে চেয়েছে। আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। দেখো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নের সাথে, ক নম্বর প্রশ্নের সাথে রুব্রিক্স আছে, অর্থাৎ মান বন্টন আছে প্রশ্নটার। ক নম্বরের রুব্রিক্সের দ্বিতীয় পয়েন্টটাতে বলা আছে ঢাল নির্ণয় করো এবং প্রথম পয়েন্টটাতে বলা আছে কোণের মান নির্ণয় করো। তাহলে ঢাল নির্ণয় করা হচ্ছে 1 নম্বর পাইবা তুমি, আর কোণের মান নির্ণয় করলে তুমি 2 নম্বর পেয়ে যাইবা। তো চলো আমরা প্রথমে এই সরলরেখাটির মানে বি এবং ই বিন্দুগামী যে সংযোগ সরলরেখা আছে সেই সরলরেখাটির ঢাল নির্ণয় করে ফেলি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা প্রথমে ঢাল নির্ণয় করব।
তোমরা দেখতে পাচ্ছ এই সরলরেখা অর্থাৎ বি এবং ই বিন্দুগামী সরলরেখার ঢাল আমি নির্ণয় করব। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আমি জানি এবং ই বিন্দুর স্থানাঙ্ক জানি, অর্থাৎ এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমি জানি। আমরা জানি দুই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে m সমান y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তার জন্য প্রথমে আমি লিখে নিয়েছি, দেওয়া আছে বি বিন্দুর স্থানাঙ্ক -4 -2, ই বিন্দুর স্থানাঙ্ক 6 8। তাহলে বি ও ই বিন্দুগামী সরলরেখার ঢাল, মানে এই সরলরেখার ঢাল আমাদেরকে নির্ণয় করতে বলা আছে। তাহলে এই বিন্দু বি, এই বিন্দু ই, বি ই বিন্দুগামী সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে m y2 মাইনাস 1 y1 x2 মাইনাস x1। তাহলে m সমান y2, আমরা বি বিন্দুর স্থানাঙ্কগুলোকে 1 ধরবো এবং ই বিন্দুর স্থানাঙ্কগুলোকে 2 ধরবো। কোনো সমস্যা নেই, তুমি ইচ্ছা করলে এই মানগুলোকে 1 ধরতে পারো, ইচ্ছা করলে এই মানগুলোকে 2, অথবা এই মানগুলোকে 1, এই মানগুলোকে 2 ধরতে পারো। তো আমরা মনে করলাম এই বিন্দুটার মান হচ্ছে x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে y2 মাইনাস 1, তাহলে 8 মাইনাস মাইনাস 2 হবে, তাহলে 8 মাইনাস এই মাইনাস 2। তারপরে x2 মাইনাস x1, x2 হচ্ছে 6, x1 হচ্ছে -4। তাহলে x2 এর মান 6, মাইনাসের মাইনাস, x1 এর মান হচ্ছে -4। তাহলে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে m এর মান পেয়ে গেলাম 1। m মানে হচ্ছে ঢাল, তাহলে m এর মান 1 পাইলাম, মানে ঢাল 1 পাইলাম কার? বি ও ই বিন্দুগামী সরলরেখার ঢাল আমরা পাইলাম 1, অর্থাৎ বি এবং ই বিন্দুগামী সরলরেখা হচ্ছে এটা, এই সরলরেখার ঢাল আমরা নির্ণয় করলাম 1। তাহলে আমরা রুব্রিক্সের দ্বিতীয় পয়েন্ট ঢাল নির্ণয় করতে পারলাম। এতটুকু পর্যন্ত যদি তুমি করতে পারো তাহলে তুমি 1 নাম্বার পেয়ে যাবে। তারপরে রুব্রিক্সের প্রথম পয়েন্টটাতে বলা আছে কোণের মান নির্ণয় করো, অর্থাৎ কোণের মান আমরা বলছিলাম যে এই সরলরেখাটা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে এই কোণের মানটি আমাদেরকে নির্ণয় করতে বলা আছে। এই কোণের নাম দিলাম আমরা থিটা। এখন এই থিটার মান নির্ণয় করার জন্য এই সরলরেখার ঢাল আমাকে জানতে হবে, যেটা আমরা আগেই নির্ণয় করেছি। দেখো এই সরলরেখার ঢাল আমরা জানি। এখন সরলরেখার ঢাল নির্ণয় আমরা আরেকটা সূত্র জানি, m সমান tan থিটা। তাহলে m সমান tan থিটা, ঢাল সমান tan থিটা, আবার ঢাল সমান আমরা এখানে পেলাম 1। তাহলে আমরা tan থিটা সমান 1, tan থিটা সমান 1 লিখতে পারি, কারণ এটাও ঢাল এটাও ঢাল, দুইটাই এই সরলরেখার ঢাল। তাহলে আমরা tan থিটা সমান 1 লিখতে পারি, tan থিটা সমান 1। তাহলে 1 এর পরিবর্তে আমরা tan 45 ডিগ্রি লিখতে পারি। তাহলে উভয় পক্ষে tan যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে থিটা সমান 45 ডিগ্রি পেয়ে যায়, অর্থাৎ কোণের মান। অর্থাৎ এই সরলরেখাটা এক অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করেছে সেই কোণের মান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের রুব্রিক্সের দুইটা প্রশ্ন উত্তর আমরা পেয়েছি কিনা আরেকটু দেখে নেই। বলছে ঢাল নির্ণয় করো সরলরেখাটি, তাহলে আমরা ঢাল নির্ণয় করলাম। প্রথম পয়েন্টে বলা আছে কোণের মান নির্ণয় করো, আমরা কোণের মান নির্ণয় করে দেখাইলাম। তো ক নম্বরের প্রশ্ন উত্তর হবে বিই সরলরেখার ঢাল হচ্ছে 1, বিই সরলরেখার ঢাল হচ্ছে 1 এবং কোণের মান হচ্ছে 45 ডিগ্রি। বিই সরলরেখার ঢাল 1, কোণের মান 45 ডিগ্রি। আশা করি তোমরা ক নম্বরের প্রশ্নটি বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব খ নম্বরের প্রশ্নটি। খ নম্বরের প্রশ্নটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল 236 বর্গ একক হলে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো এ বি সি ডি ই, এ বি সি ডি ই এটা হচ্ছে আমার পঞ্চভুজ। এই সম্পূর্ণ পঞ্চভুজটির ক্ষেত্রফল আমার কাছে দেওয়া আছে 236 বর্গ একক। এটার ক্ষেত্রফল আমার কাছে দেওয়া আছে, এই পঞ্চভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে আমার কাছে 236 বর্গ একক। তারপরে বলা আছে ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে। দেখো ডি বিন্দুর স্থানাঙ্কটা কিন্তু আমরা জানি না, আমি বলছিলাম ডি বিন্দুটা আমি ধরে নিয়ে আসছিলাম। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে T3। টি বিন্দুর স্থানাঙ্কটা জানতে পারলেই আসলে ডি বিন্দুর স্থানাঙ্কটা জানা সম্ভব। তাহলে আমাকে টি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে, তাহলে আমি ডি বিন্দুর স্থানাঙ্ক জেনে যাব। এখন আমরা একটু রুব্রিক্সে কি লেখা আছে, কি পয়েন্ট লেখা আছে আমরা একটু দেখে নেই। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ খ নম্বরের রুব্রিক্সটিতে লেখা আছে, চতুর্থ পয়েন্টটিতে পঞ্চভুজটির শীর্ষবিন্দুগুলোর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো। অর্থাৎ আমার কাছে তো পঞ্চভুজ আছে এ বি সি ডি ই, আমার কাছে এই পঞ্চভুজটাই আছে। এখন এই পঞ্চভুজের শীর্ষবিন্দুগুলো নিয়ে, তাহলে এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা এবং এটা একটা, এই শীর্ষবিন্দুগুলো নিয়ে আমাকে ক্ষেত্রফল লিখতে বলছে। তাহলে আমরা জানি পঞ্চভুজ বা ষড়ভুজ ত্রিভুজ যে কোনো ভুজের
যদি আমরা বিন্দুর স্থানাঙ্ক জানি, আমরা ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র জানি, আমরা পদ্ধতি 2 ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একটা পড়েছিলাম আমরা উচ্চতর গণিত বইয়ের মধ্যে, তোমরা স্ক্রিনে এই সূত্রটি দেখতে পাচ্ছ। তাহলে আমরা অঙ্কটি শুরু করি। দেখো আমাকে বলা আছে এ বি সি ডি ই পঞ্চভুজটির শীর্ষবিন্দুগুলো নিয়ে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখতে। তাহলে দেখো আমি প্রথমে বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে, এ এত, বি এর মান এত, সি এর মান ডি এবং ই, প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। স্থানাঙ্ক দেওয়ার লেখার পরে তুমি এই গ্রাফটা অঙ্কন করবে। অবশ্যই গ্রাফ তোমাকে অঙ্কন করতে হবে। যদিও আমরা টি এর মান জানি না, টি এর মান তুমি একটা ধনাত্মক দিকে যে কোনো একটা মান ধরে তারপর ডি বিন্দুতে স্থাপন করবা, যেন তোমার চিত্রটা উদ্দীপকের মতোই হয়। এখন আমরা তো 5টা বিন্দুর স্থানাঙ্ক জানি। এখন এই 5টা বিন্দু ব্যবহার করে আমাকে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখতে হবে। তাহলে দেখো এ বি সি ডি ই চতুর্ভুজ পঞ্চভুজের ক্ষেত্রফল আমি তোমাদেরকে স্ক্রিন দেখিয়েছি। আমাদের বইয়ের মধ্যে পঞ্চভুজ, ষড়ভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ যে কোনো ভুজ বিশিষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র, সহজ সূত্র আছে। সেই সূত্রটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই সূত্রটি দিয়ে আমরা এই অঙ্কটি সমাধান করব। তাহলে বইয়ের সূত্র অনুযায়ী 5টা বিন্দু দেওয়া থাকলে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হবে এইরকম। অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্কগুলো আমরা 1, এই স্থানাঙ্কগুলোকে 2, এটাকে 3, এটাকে 4 এবং এটাকে 5 ধরলে x1 x2 x3 x4 x5 আবার x1 y1 y2 y3 y4 y5 এবং y1, অর্থাৎ এগুলা x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x5 y5 যদি হয় তাহলে দেখো x1 x2 x3 x4 x1 x4 x5 এবং x1, আবার y1 y2 y3 y4 y5 আবার y1। আমি তোমাদের বোঝার জন্য একটু লিখে দেই। এটা হচ্ছে x1 y1, এটা x2 y2, এটা x3 y3, এটা x4 y4, এটা x5 y5। এখন একটা বিষয় আগে আমাকে লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে এই বিন্দুগুলা তোমাকে অবশ্যই বসাইতে হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরে নিয়ে। তো আমরা তো চিত্রের মধ্যে দেখতেই পাচ্ছি যে এ বি সি ডি ই এই বিন্দুগুলো আসলে ঘড়ির কাঁটার বিপরীত দিকেই বসানো আছে। এজন্য আমি এই মানগুলাকে প্রথম থেকে 1 2 3 4 5 6 ধরে অঙ্ক করলে হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই 5টা বিন্দু আমরা সূত্রের মধ্যে বসাই। তারপরে এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এই পঞ্চভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এই সূত্র আমরা কিভাবে লিখলাম, এই স্থানাঙ্কগুলো ব্যবহার করে, এই স্থানাঙ্কগুলো অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো ব্যবহার করে আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখলাম। আসলে এখন আমাদের রুব্রিক্সের খ নম্বর প্রশ্নের 4র্থ পয়েন্টটার উত্তর এতক্ষণ আমরা লিখলাম এই পর্যন্ত। অর্থাৎ বলা আছে পঞ্চভুজটির শীর্ষবিন্দুগুলোর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লিখো। তাহলে এই শীর্ষবিন্দুগুলো ব্যবহার করে আমরা ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখলাম। এতটুকু পর্যন্ত তুমি যদি লিখতে পারো তাহলে তুমি 1 নম্বর পেয়ে যাবে। তারপর দ্বিতীয় পয়েন্টটাতে আসি আমরা, বলছে টি সংবলিত ক্ষেত্রফল নির্ণয় করো। টি সংবলিত ক্ষেত্রফল, তাহলে দেখো এই ক্ষেত্রফলের সূত্রের মধ্যে কিন্তু টি আছে, এই যে দেখো টি। তাহলে এই ক্ষেত্রফলটা যদি আমরা সমাধান করি তাহলে যেই ক্ষেত্রফলটা পাবো আসলে ওইটা টি এর মাধ্যমেই পেয়ে যাব। তাহলে আমরা এই ক্ষেত্রফলটা একটু সমাধান করে দেখি। আমরা জানি এই ক্ষেত্রফলটা সমাধান করার নিয়ম হচ্ছে আমাদের কোনাকুনি গুণ করতে হয়, কোনাকুনি গুণ করতে হয়। অর্থাৎ -12 -8 -12 -2 -12 -2 প্লাস -4 -8 গুণ করলাম, আবার প্লাস 6 3 গুণ করলাম, প্লাস T8 গুণ করলাম আমরা, আবার 610, এই 610 গুণ করলাম। এই গুণগুলো শেষ হয়ে যাওয়ার পর তারপরে বিপরীত দিকে আমরা গুণগুলা করব ঋণাত্মক চিহ্ন দিয়ে, অর্থাৎ মাইনাস দিয়ে। দেখো -10 × -4, 10 × -4, তারপর আবার -2 × -6, -2 × 6, তারপর আবার -8t, তারপরে আবার 3 6, তাহলে 3 × 6, তারপর সূত্রে -8 × 12, 8 × -12। এখন আমরা এই অঙ্কটা সরলীকরণ করলে আমরা এই জায়গাটা পাই। আশা করি তোমরা সরলীকরণ পারো। এগুলো যোগ বিয়োগ গুণ করার পরে আমরা এটা পাই, এটার পরে আমরা আসলে সংখ্যাগুলো যোগ করলে পাই 264 এবং টি গুলো যোগ করলে আমরা পাই 16। তাহলে হাফ হাফ। এখন 264 এবং 6t এর মধ্যে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে থাকে 132 যোগ 16t থেকে 2 কমন যাওয়ার পরে থাকতেছে 8t।
তাহলে এই টু কাটা যাওয়ার পরে আমরা এই সমীকরণটা পাইলাম। তাহলে এই সমীকরণটাই হচ্ছে টি সংবলিত এই পঞ্চভুজটার ক্ষেত্রফল, যেটা আমাদেরকে রুব্রিক্সের তৃতীয় পয়েন্টে জানতে চেয়েছে যে টি সংবলিত ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এই পঞ্চভুজটার টি সংবলিত ক্ষেত্রফল হচ্ছে 132 প্লাস 80। তুমি যদি এতটুকু পর্যন্ত সমাধান করে দিতে পারো তাহলে তুমি 2 নম্বর পেয়ে যাবে। তারপরে রুব্রিক্সের দ্বিতীয় পয়েন্টে বলা আছে ক্ষেত্রফলোত্তর সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ তুমি যে ক্ষেত্রফল পাইলা টি এর মাধ্যমে পঞ্চভুজটার, হবে না, তোমার প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এই পঞ্চভুজটার ক্ষেত্রফল হবে 236 বর্গ একক। তাহলে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এটার ক্ষেত্রফল 236 বর্গ একক, এবং আমরা হিসাব করে এটার ক্ষেত্রফল টি এর মাধ্যমে পাইলাম 132 যোগ 80, অর্থাৎ এইটা। তাহলে এটাও এই পঞ্চভুজটার ক্ষেত্রফল, আবার 236 ও পঞ্চভুজটার ক্ষেত্রফল। অর্থাৎ এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল হচ্ছে 132 প্লাস 80 বর্গ একক, আবার এ বি সি ডি ই পঞ্চভুজের ক্ষেত্রফল 236 বর্গ একক। তাহলে এটাও পঞ্চভুজের ক্ষেত্রফল, এটাও পঞ্চভুজের ক্ষেত্রফল, তাহলে এটা সমান এটা আমরা লিখতে পারি। তাহলে এতটুকু পর্যন্ত আসলে লিখলেই রুব্রিক্সের খ নম্বর প্রশ্নের দ্বিতীয় পয়েন্টটি সমাধান হয়ে যায়। বলছে ক্ষেত্রফল উত্তর সমীকরণ, তাহলে এটাই হচ্ছে ক্ষেত্রফল উত্তর সমীকরণ। দেখো একটা সমীকরণ গঠন হয়েছে না এখানে, আশা করি তোমরা সমীকরণ কি সবাই চিনো। দেখো এটা হচ্ছে টি এর মাধ্যমে ক্ষেত্রফল, এটা হচ্ছে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল ক্ষেত্রফল। তাহলে এই দুইটা ক্ষেত্রফল দিয়ে আমরা যে সমীকরণটা পাইলাম এটাই হচ্ছে ক্ষেত্রফল উত্তর সমীকরণ। এটা পর্যন্ত তুমি যদি লিখতে পারো তাহলে তুমি 3 নম্বর পেয়ে যাবে। তারপর রুব্রিক্সের খ নম্বর প্রশ্নের প্রথম রুব্রিক্সটা, যে প্রথম পয়েন্টটা, ডি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলা আছে। তাহলে আমরা এখান থেকে সমীকরণ পাইলাম, সমীকরণ সমাধান করে আমরা টি এর মান পাইলাম 13। আসলে দেখো এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক ছিল না T3, তাহলে টি এর মান জানতে পারলে তো আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক জানা হয়ে যায়। তাহলে টি এর মান আমরা পাইলাম 13। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক যেহেতু T3, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক হবে 13 এবং 3। তাহলে আমরা রুব্রিক্সের খ নম্বর প্রশ্নের যে রুব্রিক্স গুলো ছিল চারটা পয়েন্টের উত্তর আমরা দিতে পারলাম। এখন আমরা সমাধান করব গ নম্বর প্রশ্নের উত্তর। বলা আছে এফ বিন্দুর স্থানাঙ্ক -2 4 হলে সুবিধামতো একক নিয়ে এ বি সি এফ চতুর্ভুজটি আঁকো এবং এর প্রকৃতি নির্ণয় করো। 4 গ নম্বর প্রশ্নে এফ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে -2 4, তারপরে বলা আছে সুবিধামতো একক নিয়ে এ বি সি এফ চতুর্ভুজটি আঁকতে বলা আছে। তাহলে এ বি সি এফ চতুর্ভুজটি যদি আঁকতে হয় তাহলে এ বি সি বিন্দুর স্থানাঙ্ক আমাকে জানতে হবে, যেটা উদ্দীপকে দেওয়া আছে, কিন্তু এফ বিন্দুর স্থানাঙ্ক ছিল না, সেটা প্রশ্নের মধ্যে আমাদেরকে দিয়ে দিছে। তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, এ বি সি এফ বিন্দুর স্থানাঙ্ক জানি। আমাদেরকে বলছে এ বি সি এফ এই চারটা বিন্দু দিয়ে যে চতুর্ভুজটি হয় সে অঙ্কন করার জন্য। তারপর আবার বলা আছে এর প্রকৃতি নির্ণয় করতে, অর্থাৎ এই চারটা বিন্দু দিয়ে যে চতুর্ভুজটি হয় সেই চতুর্ভুজটি আঁকতে বলা আছে, এবং এই চতুর্ভুজটি কোন প্রকৃতির সেটা আমাকে কাছে জানতে চাইছে। এখন দেখো আমরা রুব্রিক্সের গ নম্বর প্রশ্নের চতুর্থ পয়েন্টে যদি সমাধান করি, এ বি সি এফ চতুর্ভুজটি সঠিকভাবে অঙ্কন করতে বলা আছে। তো আমরা প্রথমে অঙ্কন করি। এফ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আর উদ্দীপক হতে অন্য তিনটি স্থানাঙ্ক আমরা জানি, বি এত সি এ, এ বি সি এই তিনটা বিন্দুর স্থানাঙ্ক আমাদের কাছে দেওয়া আছে, এবং এই চারটা বিন্দু দিয়ে এখন আমরা চতুর্ভুজটা অঙ্কন করব। দেখো প্রথমে দেওয়া আছে এফ বিন্দুর স্থানাঙ্ক -2 4, তাহলে আমরা শূন্য বিন্দু থেকে 2 ঘর -2, তাই আমরা 2 ঘর বাম দিকে যাওয়ার পরে ওয়াই এর মান +4, তখন 4 ঘর উপর দিকে গিয়ে আমরা এফ বিন্দুটা পাই। তার জন্য একটু লিখে নিতে হবে এক্স ও এক্স প্রাইম অক্ষ বরাবর এক ঘরকে আমি 1 একক নিয়েছি, এবং ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ বরাবর এক ঘরকে আমি একক নিয়েছি, অর্থাৎ এক ঘরের মান, একটা ঘরের মান বা ভ্যালু হচ্ছে 1 একক। তাহলে -2 4 বিন্দুর জন্য এদিকে 2 ঘর, তারপরে 4 ঘর উপর দিকে উঠতে হবে। তারপরে আমার এই বিন্দুর স্থানাঙ্ক বসাইতে হবে -2 এবং 10। তাহলে এই বিন্দু থেকে মাইনাস, এই জন্য বাম দিকে 12 ঘর অতিক্রম করার পর যখন -12 তখন +10, তাহলে +10 ওয়াই এর মান প্লাস, এই জন্য আমরা উপরের দিকে 10 ঘর গিয়ে আমরা এই বিন্দুটা
পাই। তারপর আমার বি বিন্দুর স্থানাঙ্ক -4 এবং 2, তাহলে আমরা মূল বিন্দু থেকে -4, মূল বিন্দু থেকে আমরা বাম দিকে 4 ঘর অতিক্রম করব, তখন ওয়াই এর মান হচ্ছে -2, মাইনাসের ওয়াই এর মান, এই জন্য আমরা নিচের দিকে 2 ঘর অতিক্রম করে আমরা বি বিন্দুর স্থানাঙ্কটা পাই। তারপর আমাকে সি বিন্দুটা বসাতে হবে গ্রাফের মধ্যে, 6 - 8, এক্স এর মান +6, তাহলে প্লাস হলে আমরা এইদিকে 6 ঘর আসবো, ওয়াই এর মান -8, এই জন্য নিচের দিকে আমরা 8 ঘর অতিক্রম করব। তারপর আমরা বিন্দুগুলা যোগ করে আমরা একটা লেখচিত্র পেয়ে যাই বা গ্রাফ পেয়ে যাই, যেটা আমাদের এ বি সি এফ চতুর্ভুজ, যেটা আমাদেরকে অঙ্কন করতে বলা আছে। তাহলে আমরা এই পর্যন্ত চিত্রটা, এতটুকু লেখার পরে আমরা চিত্রটা অঙ্কন করব, মানে গ্রাফ অঙ্কন করব। গ্রাফ অঙ্কন করলেই আমাদের গ নম্বর রুব্রিক্সের চতুর্থ পয়েন্ট যেটা বলা আছে এবিসিএফ চতুর্ভুজ সঠিকভাবে অঙ্কন করো, এটা প্রশ্ন উত্তরটা হয়ে যায়। এটাতে আমি লিখতে পারলে 1 নম্বর পেয়ে যাব। তারপরে দ্বিতীয় পয়েন্টটিতে বলা আছে একটি বাহু অথবা একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই যে আমি আহ, চতুর্ভুজটা পাইলাম, এই চতুর্ভুজটার মধ্যে 4টা বাহু আছে এবং এটার মধ্যে 2টা কর্ণ আছে। আমরা যদি কর্ণগুলো একটু যোগ করি, দেখো এই চতুর্ভুজটায় 2টা কর্ণ আছে, এই 2টা কর্ণের মধ্যে থেকে যে কোনো একটা কর্ণ, আর এখানে 4টা বাহু থেকে যে কোনো একটা বাহু আমাকে নির্ণয় করতে বলছে। করতে পারলে আমি 2 নম্বর পেয়ে যাব। আচ্ছা, এটা আমরা একটু পরে করব। তার জন্য এর আগের পয়েন্টটিতে যাই, বাহুগুলো ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই চতুর্ভুজের বাহুগুলো এবং এই কর্ণগুলোর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এই এই বাহু, 4টা বাহু এবং এই 2টা কর্ণ আমাদেরকে নির্ণয় করতে বলছে। এখন আমরা বাহুগুলোর দৈর্ঘ্য এবং এই কর্ণগুলোর দৈর্ঘ্য নির্ণয় করব। দেখো, এ বি বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক -10, -12, -10, বি বিন্দুর স্থানাঙ্ক -4, -2। তাহলে আমরা এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। সূত্র হচ্ছে যে দুই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে কোনো সরলরেখার এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে x2 - x1, y2 - y1। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কগুলোকে তুমি x1 y1 আর বি বিন্দুর স্থানাঙ্কগুলোকে তুমি x2 y2 ধরে এখানে মান বসিয়ে দাও। বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা আসলে এ বি এর দৈর্ঘ্য পেয়ে যাই √208 একক। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। ঠিক অনুরূপভাবে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব। এখন বি এবং সি, বি বিন্দুর স্থানাঙ্কগুলোকে আমরা ধরলাম x1 y1 এবং সি বিন্দুর স্থানাঙ্কগুলোকে ধরলাম আমরা x2 y2। তাহলে বিসি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। x1 এবং y2 y1 আমরা এই বিন্দুগুলোর স্থানাঙ্ক থেকে পেয়ে যাই এবং এখানে মান বসিয়ে আমরা বিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম √136। অর্থাৎ এই বি বাহুর দৈর্ঘ্য জানা হয়ে গেল, বিসি বাহুর দৈর্ঘ্য জানা হয়ে গেল। এখন আমার জানতে হবে সিএফ বা এফসি বাহুর দৈর্ঘ্য। এফসি বাহুর দৈর্ঘ্য জানার জন্য দেখো, এই সিএফ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ সিএফ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাকে সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 6 - 8 এবং এফ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2 -4। তাহলে এটাকে x1 y1 এবং এটাকে x2 y2 ধরে আমরা এই সূত্রের মধ্যে মান বসানোর পরে আমরা সিএফ দৈর্ঘ্য পেয়ে যাই 208। অর্থাৎ সিএফ বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা 208 √208। আমরা বিসি বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম √136। আমরা এবি বাহুর দৈর্ঘ্য পেয়েছিলাম √208। তাহলে আমরা এবি এর দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেল, বিসি এর দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেল, সিএফ এর দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেল। এখন আমরা এএফ অর্থাৎ এই বাহুর দৈর্ঘ্যটি নির্ণয় করব। এই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার ক্ষেত্রে আমরা এই বিন্দুগুলোর যদি x1 y1 আর এটাকে যদি x2 y2 ধরি, তাহলে আমরা এসি এএফ এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার সূত্রের মাধ্যমে। তাহলে এই সূত্রের মধ্যে মান বসানোর পরে আমরা এএফ এর দৈর্ঘ্য পেয়ে যাই। এএফ এর দৈর্ঘ্য আমরা পাইলাম √136। তারপর আমাকে, তার মানে এখন আমি এই 4টি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমাকে এই কর্ণগুলোর দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য যদি আমরা নির্ণয় করি, এসি কর্ণের দৈর্ঘ্য, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, সি বিন্দুর স্থানাঙ্ক জানি। তাহলে এই বিন্দুর স্থানাঙ্কগুলোকে x1 y1, সি বিন্দুর স্থানাঙ্কগুলোকে x2 y2 ধরলে আমরা এই সূত্রের মাধ্যমে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার সূত্রের মাধ্যমে আমরা এসি কোণের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি √648। তাহলে এসি কোণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 648। এখন আর একটা কোণ বাকি আছে, সেটা হচ্ছে বিএফ কোণের দৈর্ঘ্য। এখন আমরা বিএফ কোণের দৈর্ঘ্য পরিমাপ করব। দেখো, বিএফ কোণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে
বিএফ হচ্ছে এটা, বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা x1 y1 এবং এফ বিন্দুর স্থানাঙ্ককে x2 y2 ধরেই, তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা বিএফ কর্ণের দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, যেটা √40। তাহলে বিএফ কর্ণের দৈর্ঘ্য √40 আমরা পেয়ে গেলাম, এবং এএফ কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়েছিলাম 648। তাহলে আমরা আমাদের এই পর্যন্ত আমরা পাইলাম এই 4টা বাহুর দৈর্ঘ্য এবং 2টা কর্ণের দৈর্ঘ্য আমাদের পরিমাপ হয়ে গেল এতটুকু পর্যন্ত। এখন রুব্রিক্সের গ নম্বর প্রশ্ন দ্বিতীয় পয়েন্টটিতে বলা আছে বাহুগুলো ও কর্ণদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই বাহুগুলোর দৈর্ঘ্য আমি নির্ণয় করেছি। এ বি বাহুর দৈর্ঘ্য √208, বিসি বাহুর দৈর্ঘ্য √136, সি এফ বাহুর দৈর্ঘ্য √208 এবং এ এফ বাহুর দৈর্ঘ্য √136। 4টা বাহুর দৈর্ঘ্য পরিমাপ করলাম এবং আমাদেরকে কর্ণগুলোর দৈর্ঘ্য পরিমাপ করতে বলছে, যেটা হচ্ছে একটা কর্ণের দৈর্ঘ্য আমরা পাইছিলাম √648। এসি কর্ণের দৈর্ঘ্য আমরা √648 এবং বিএফ কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়েছি √40। তাহলে গ নম্বর প্রশ্নের রুব্রিক্সের দ্বিতীয় পয়েন্টটার সমাধান হয়ে গেল। সবগুলো বাহুর দৈর্ঘ্য এবং সবগুলো কর্ণ নির্ণয় করতে বলা আছে। তারপরে প্রথম পয়েন্টটিতে বলা আছে এ বি সি এফ চতুর্ভুজটির নামকরণ করো, অর্থাৎ এই চতুর্ভুজটির কি নাম হবে। দেখো আমরা দেখতে পাচ্ছি এই চতুর্ভুজটি এ বি এবং সি এফ বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ এ বি এবং সি এফ সমান, এবং বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে √136 এবং এ এফ বাহুর দৈর্ঘ্য √136, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান, অর্থাৎ বিসি আর এ এফ সমান। তাহলে বিপরীত বাহুগুলো সমান হইল। তাহলে এই চতুর্ভুজটা যেহেতু বিপরীত বাহুগুলো সমান এবং তারা সমান্তরাল, সেহেতু আমরা বলতে পারি চতুর্ভুজটা হয় সামান্তরিক হবে, না হয় আয়তক্ষেত্র হবে। তো সামান্তরিক না আয়তক্ষেত্র সেটা যদি আমার সিলেক্ট করতে হয়, তাহলে কর্ণগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। দেখা গেছে সামান্তরিকের কর্ণগুলো সমান হয় না এবং আয়তক্ষেত্রের কর্ণগুলো সমান হয়, কিন্তু এই চতুর্ভুজের কর্ণগুলো কি সমান হয়েছে? দেখো একটা কর্ণের মান আমরা পাইছিলাম √648, একটা কর্ণের মান আমরা √648 পাইছিলাম, আর একটা কর্ণের মান পাইছিলাম √40। মানে এই কর্ণ 648, এই কর্ণের মান √40। তার মানে কর্ণগুলো সমান নয়, কিন্তু বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কর্ণগুলো সমান নয়, সেই চতুর্ভুজটির নাম হচ্ছে সামান্তরিক। তাহলে এ বি এবং সি এফ, বিসি এবং এ এফ সমান, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কর্ণগুলো সমান নয়, সুতরাং এ বি সি এফ চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে গ নম্বর প্রশ্নের যে রুব্রিক্সের 4টা পয়েন্ট দেওয়া আছে, সবগুলো পয়েন্টের উত্তর আমরা পেয়ে গেলাম। আমরা আরেকবার দেখে নিই। গ নম্বর প্রশ্নের আমরা রুব্রিক্সের যে তথ্যগুলো আমাদের কাছে দেওয়া আছে, আমরা নিচের দিক থেকে উপরের দিকে যাবো, কারণ মান বন্টনটা নিচের দিক থেকে উপরের দিকেই দেওয়া আছে। তো গ নম্বর প্রশ্নের নিচে সবার নিচে রুব্রিক্সটা বলা আছে এ বি সি এফ চতুর্ভুজ সঠিকভাবে অঙ্কন করো। তাহলে এ বি সি এফ চতুর্ভুজটা আমরা অঙ্কন করলাম। এফ বিন্দুর স্থানাঙ্ক এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তুমি এই খাতায় গ্রাফটা অঙ্কন করে নিবে। তারপর এখানে গ্রাফটা এই কথাগুলো লেখার আগেই তুমি গ্রাফটা এখানে স্টেপলার করে লাগিয়ে দিবে। তারপরে হচ্ছে এর আগের পয়েন্টটিতে বলা আছে একটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা আসলে এখানে এ বি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহু, বিসি বাহু, সি এফ বাহু, এ এফ সবগুলো বাহু তো নির্ণয় করেছি। তো স্বাভাবিকভাবেই এই পয়েন্টের উত্তর আমরা পেয়ে গেছি। এর আগের পয়েন্টের উত্তর লিখতে গেলে আসলে এই নিচের পয়েন্টের উত্তরটা পাওয়া যায়। তো এর আগের পয়েন্টে বলা আছে বাহুগুলো ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করেছি। এ বি বাহুর দৈর্ঘ্য এটা, বিসি বাহুর দৈর্ঘ্য এটা, তারপরে হচ্ছে সি এফ বাহুর দৈর্ঘ্য এটা, এ এফ বাহুর দৈর্ঘ্য এটা। তারপরে বলা আছে কর্ণগুলো নির্ণয় করো। তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য আমরা পাইলাম। তারপরে বিএফ কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম, অর্থাৎ কর্ণগুলো এবং বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় হয়ে গেল। তাহলে রুবিক্সের এই পয়েন্টের উত্তর আমরা দিয়ে দিলাম। তারপরে বলা আছে এ বি সি এফ চতুর্ভুজটির নামকরণ করো। তাহলে নামকরণ করার জন্য যেহেতু এ বি সি এফ এবং বিসি এফ সমান এবং কর্ণগুলো সমান না, সুতরাং আমাদের কাছে যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজটা এটা একটা সামান্তরিক। আশা করি তোমরা গ নম্বর প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব ঘ নম্বর প্রশ্নের উত্তর। ঘ নম্বর প্রশ্নের উত্তর বোঝানোর জন্য আমি খ নম্বর প্রশ্নে যে গ্রাফটি ব্যবহার করেছিলাম সেই গ্রাফটি এখন ব্যবহার করব, কিন্তু তোমরা নতুন করে গ্রাফ এঁকে নিবে। ঘ নম্বর প্রশ্নে বলা আছে পি এইচ কে ও কিউ কে এইচ বিন্দু দুটি যথাক্রমে এ বি ও
এ ই রেখার উপর অবস্থিত হলে পি কিউ সরলরেখা সমীকরণ নির্ণয় করো। পি এইচ কে ও কিউ কে এইচ দুটি বিন্দু এ বি এবং এই রেখার উপরে আছে। দেখো, এটা হচ্ছে এ বি রেখা, এটা হচ্ছে এই রেখা। আমাদের যে উদ্দীপকের যেই গ্রাফটা আছে এই গ্রাফ অনুযায়ী এটা হচ্ছে এ বি রেখা, এটা হচ্ছে এ ই রেখা। তাহলে এ বি রেখার উপরে আছে যেই বিন্দুটা সেটার নাম হচ্ছে পি। তাহলে ধরলাম এ বি রেখার উপরে তো অসংখ্য বিন্দু আছে, এই বিন্দুগুলোর মধ্যে যে কোনো একটা বিন্দু ধরলাম আমরা এটা পি, যেটার স্থানাঙ্ক হচ্ছে এইচ কে। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক এ বি রেখার উপর একটা বিন্দু হচ্ছে পি, এটা স্থানাঙ্ক দেওয়া আছে এইচ কে। তারপরে বলা আছে এ ই এক সরলরেখার উপরে অবস্থিত হচ্ছে কিউ বিন্দু, অর্থাৎ কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইচ কে। এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু আমরা ধরলাম এটা, এটার নাম দিলাম আমরা কিউ, এটার স্থানাঙ্ক হচ্ছে এইচ এবং কে। অর্থাৎ পি এবং কিউ এই দুইটা বিন্দু এ বি এবং এ ই সরলরেখার উপরে আছে। দুইজনই এই সরলরেখার উপরে, একজন এই সরলরেখার উপর আরেকজন এই সরলরেখার উপরে আছে। এখন আমাদেরকে জানতে চাইছে পি কিউ সরলরেখার সমীকরণ কি হবে। তাহলে পি এবং কিউ যোগ করলে আমরা একটা সরলরেখা পাই, এই যে সরলরেখাটা। তাহলে এই সরলরেখার সমীকরণটা কি সেটা জানতে চাইছে। আমরা জানি যদি কোনো সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হয় তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক জানতে হয়। তাহলে আমরা এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক জানি না, এইচ কেও জানি না আমরা, বা কে এইচও আমরা জানি না, এটা কে এইচ। এখন আমরা এইচ এবং কে এর মান যদি জানতে পারি তাহলে এই সরলরেখার সমীকরণ বের করতে পারি। তো প্রথমে আমার কাজ হচ্ছে এইচ এবং কে এর মান বের করা। যেহেতু এইচ এবং কে দুইটা চলক, এইচ একটা চলক কে একটা চলক, যাদের মান আমরা জানি না তাদেরকে বলে চলক। এইচ এবং কে যেহেতু চলক, দুইটা চলক, দুইটা চলকের জন্য আমার দুইটা সমীকরণ গঠন করতে হবে। আর এই দুইটা সমীকরণ আমরা প্রতিস্থাপন বা অবনয়ন পদ্ধতি সমাধান করলেই এইচ এবং কে এর মান পেয়ে যাব। তাহলে চলো আমরা সমীকরণগুলা গঠন করি। প্রথমে বলা আছে এ বি সরলরেখার উপরে পি বিন্দুটা আছে। তাহলে প্রথমে আমরা এই বি সরলরেখার সমীকরণটা নির্ণয় করব। আমরা ঘ নম্বর প্রশ্নের রুব্রিক্সের একদম শেষের যে পয়েন্টটা সেটাতে বলাই আছে এ বি এবং এই সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে এ বি এবং তারপরে এই সরলরেখার সমীকরণ নির্ণয় করব। তো এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য এই বিন্দুর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক, এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়াই আছে। তো আমরা লিখলাম এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এত এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এত। তাহলে এ বি সরলরেখার সমীকরণ, অর্থাৎ দুই এ ও বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ইকুয়াল এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু। এই সূত্র ব্যবহার করে আমরা এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। এখন এই বিন্দুগুলির স্থানাঙ্কগুলোকে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এই স্থানাঙ্কগুলোকে এক্স টু ওয়াই টু ধরে তুমি এই সূত্রের মধ্যে মান বসাইলে তুমি একটা সমীকরণ পেয়ে যাইবা। এই সমীকরণটাই হচ্ছে, এই সমীকরণটা হচ্ছে এই এ বি সরলরেখার সমীকরণ। তারপরে না বলা ছিল যে এ বি সরলরেখার উপরে পি একটা বিন্দু, তাহলে এই সরলরেখার যে কোনো বিন্দু এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে এই সরলরেখার বিন্দু তো এইটাও, তাহলে এই বিন্দুটা মানে এইচ কে বিন্দুটা এই সমীকরণটাকে অবশ্যই সিদ্ধ করবে। তাহলে এ বি সরলরেখার সমীকরণ হচ্ছে এটা, মানে এটা। তাহলে যেহেতু পি এইচ কে বিন্দুটি মানে এই বিন্দুটি এ বি রেখার উপর অবস্থিত, এ বি রেখার উপর এই বিন্দুটি অবস্থিত, সুতরাং পি বিন্দুতে সমীকরণটি সিদ্ধ হয়। অর্থাৎ এই বিন্দুটা অবশ্যই সমীকরণটাকে সিদ্ধ করে। অর্থাৎ এই সমীকরণে এক্স এর মান হইতে পারে এইচ এবং ওয়াই এর মান হইতে পারে কে। তাহলে এই সমীকরণে এক্স এর মান এইচ বসালে 3h এবং ওয়াই এর মান কে বসালে 2k, তাহলে 3h প্লাস 2k সমান -16। তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম এইচ এবং কে এর মান। এখন আমরা এ ই সরলরেখার সমীকরণ বের করব। এটা যেভাবে বের করছি এটাও সেম। এই বিন্দুর স্থানাঙ্কগুলোকে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই বিন্দুর স্থানাঙ্কগুলোকে এক্স টু ওয়াই টু ধরলে আমরা এই সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। দেখো, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -10 12 এবং ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6 8। এই বিন্দুর স্থানাঙ্ক 6 8। তাহলে এ এবং ই বিন্দুগামী, এ এবং ই বিন্দুগামী সরলরেখার সমীকরণ মানে এই সরলরেখার সমীকরণটা আমাকে জানতে হবে। তাহলে সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু। তাহলে এই সূত্রের মধ্যে এই মানটাকে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এই মানটাকে এক্স টু ওয়াই টু ধরে সূত্রের মধ্যে মান বসাইলে আমরা একটা সমীকরণ পেয়ে যাই। এই সমীকরণটা আসলে কার সমীকরণ? এ ই সরলরেখার, এই সরলরেখার সমীকরণ।
তাহলে এই সরলরেখা সমীকরণ তো আমরা নির্ণয় করছি আগে। এখন এই সরলরেখা সমীকরণ পেয়ে গেলাম, এখন এই সরলরেখার উপরে এটা একটা বিন্দু, তাহলে এই বিন্দুটা অবশ্যই এই সরলরেখা সমীকরণটাকে সিদ্ধ করবে। অর্থাৎ এই সমীকরণের ক্ষেত্রে এক্স এর মান হবে কে এর মান, এই সমীকরণের ক্ষেত্রে ওয়াই এর মান হবে এইচ এর মান। যেহেতু কিউ কে এইচ বিন্দুটি এই সরলরেখার উপর অবস্থিত, সেহেতু কিউ বিন্দুটি এই সমীকরণটাকে সিদ্ধ করে। সুতরাং এক্স এর মান হবে কে এবং ওয়াই এর মান হবে এইচ। তাহলে কে এবং এইচ এর মাধ্যমে আমরা আরেকটা সমীকরণ পেয়ে গেলাম। প্রথমে আমরা পাইছিলাম একটা সমীকরণ এটা, আরেকটা সমীকরণ আমরা এখন কে এবং এইচ এর মাধ্যমে পেয়ে গেলাম এটা। এখন এই দুইটা সমীকরণ আমরা সমাধান করব। দেখো, এইচ এবং কে এর মাধ্যমে সমীকরণগুলো আবার আমি লিখছি, তোমরাও লিখতে পারো খাতায়, কোনো সমস্যা নাই। এখন এই দুটো সমীকরণ আমরা সমাধান করব। আমরা এই যে কোনো দুই চলক বিশিষ্ট সরলরেখা সমীকরণ নির্ণয় করার আমরা অনেকগুলো পদ্ধতি শিখছি। বজ্র গুণন শিখছি আমরা, আর গুণন, বজ্র গুণন শিখছি, তারপরে প্রতিস্থাপন পদ্ধতিতে শিখছি, অপনয়ন পদ্ধতি শিখছি। আমি এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছি। তোমরা তোমাদের মতো করে যে কোনো পদ্ধতিতেই করতে পারো, সমস্যা নেই। তাহলে আমরা লিখছি 2 নং হতে, 2 নংটা হচ্ছে এইটা লিখলাম। 2 নং হতে আমরা কে এর মানটা এইচ এর মাধ্যমে নিলাম। কে 78, যে কোনো চেঞ্জ নাই, 9h এই পাশে আছে, ওই পাশে গেলে চিহ্ন পরিবর্তন হয়, 9h হয়েছে। এখন আমরা কে এর মানটা 1 নং সমীকরণে বসিয়ে দিছি। 3 নং এর মান 1 নং সমীকরণে বসিয়ে, এটা হচ্ছে 3 নং, কে এর মান এটা আমরা 1 নং এ বসাবো। তাহলে 1 নং সমীকরণে 3h প্লাস 2k মাইনাস 16, তাহলে 3h প্লাস 2 কে এর মান আমরা বসাবো বলছিলাম। 3 নং এর মান তো কে এর মান, তো কে এর মান তো এটা, এখন কে এর পরিবর্তে আমরা এটা লিখছি। তারপরে হচ্ছে -16, এই -16। তারপর এটা সমাধান করে আমরা এইচ এর মান পেয়ে গেছি। এখন এইচ এর মান আবার এই সমীকরণে, অর্থাৎ 3 নং এ এইচ এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। এই সমীকরণে এইচ এর মান বসিয়ে দিলে আমরা কে এর মান পেয়ে যাই। তাহলে এই এইচ এর মানটা এই 3 নং সমীকরণে আমরা বসাইছি। 3 নং সমীকরণে বসাইছি, বসানোর পরে আমরা কে এর মানটা পেয়ে গেছি। তাহলে এটা হচ্ছে এইচ এর মান, এটা হচ্ছে কে এর মান, অর্থাৎ এইচ এবং কে এর স্থানাঙ্ক আমরা, এইচ এবং কে এর মান আমরা জেনে গেলাম। তাহলে এখন আমরা পি বিন্দুর স্থানাঙ্ক ছিল এইচ এবং কে, তাহলে এইচ এর মান হচ্ছে 172/15 এবং কে এর মান হচ্ছে -126/5। ঠিক অনুরূপভাবে কিউ বিন্দুর স্থানাঙ্ক ছিল কে এইচ, তাহলে কে বিন্দুর স্থানাঙ্ক -126/5 এবং এইচ এর স্থানাঙ্ক হচ্ছে 172/15। অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক আমরা জেনে গেলাম এইচ কে, এবং এই বিন্দুর স্থানাঙ্ক আমরা জেনে গেলাম কে এইচ। এখন এই দুই বিন্দুর স্থানাঙ্ক যেহেতু জানি, এখন এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে পারবো। দেখো, পি বিন্দুর স্থানাঙ্ক ছিল এইচ কে, এখন এইচ এর মান এবং কে এর মান হচ্ছে এটা। কিউ বিন্দুর স্থানাঙ্ক ছিল কে এইচ, এখন কে এর মান এবং এইচ এর মান হচ্ছে এটা। তাহলে পি এবং কিউ বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মানে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মানে এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে সূত্র y মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু সমান এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান মাইনাস এক্স টু। এখন ওয়াই এর কোনো চেঞ্জ নেই, ওয়াই ওয়ান। এখন আমরা এই মানগুলোকে এক্স ওয়ান ওয়াই ওয়ান, এই মানগুলোকে এক্স টু ওয়াই টু ধরবো। তাহলে এটা এক্স ওয়ান, এটা ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স ওয়ান, এটা হচ্ছে ওয়াই ওয়ান, এটা হচ্ছে এক্স টু, এটা হচ্ছে ওয়াই টু। তাহলে দেখো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান হচ্ছে -126/5, এই ওয়াই ওয়ান পরিবর্তে -126/5 লিখছি আমরা। তারপরে হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে ওয়াই ওয়ান এর মান হচ্ছে 126/5 মাইনাসের, তো লিখলাম। আর এই সূত্রের মাইনাসের মাইনাস, ওয়াই টু এর মান হচ্ছে 172/15, তো 172/15 আমরা লিখলাম। তারপরে এই পাশে এক্স এর এক্স কোনো চেঞ্জ নাই, মাইনাসের মাইনাস, এক্স ওয়ান, এক্স ওয়ান হচ্ছে এটা 172/15, 172/15। তারপরে এক্স ওয়ান 172/15, মাইনাসের মাইনাস, এক্স টু, এক্স টু হচ্ছে এটা -126/5। তারপরে এই ওয়াই কোনো পরিবর্তন নাই, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, এটারও কোনো পরিবর্তন নাই। আর এই নিচে আমরা দুইটার সামনে মাইনাস আছে, তো মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে এটাও প্লাসের হয়ে যাব, এই সংখ্যাটাও প্লাসের হয়ে যাব। প্লাসের সমান সমানের সমান সমান, এই উপরের অংশের কোনো পরিবর্তন নাই, এখানে যেই রকম আছে এখানেও এরকম আছে। আর এটা যেভাবে আছে এইভাবেই, মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস, আর এটারও কোনো পরিবর্তন নাই। আমরা একটু উভয় দিকে লক্ষ্য করে দেখি, এই রাশিটা আর এই রাশিটা একই রকম, তাহলে উভয় পক্ষে এই দুইটা রাশি বাদ যায়। আসলে বাদ যাওয়ার অর্থ হচ্ছে এই রাশিটা দ্বারা উভয় পক্ষে গুণ করা। তো আমরা সহজভাবে বুঝে নিই, একই রকম রাশি থাকলে উভয় পক্ষে বাদ, বাদ গেলে এদিকে নিচে থাকতেছে মাইনাসের মাইনাস, এটা তো বাদ গেছে, তাহলে রইলো ওয়ান। আর উপরে যেটা আছে এটা কোনো পরিবর্তন নাই, নিচে এটা তো বাদ চলে গেছে, রইলো ওয়ান। আর উপরে যেটা আছে এটা কোনো পরিবর্তন নাই। এখন নিচের, এখন আর গুণন,
এটার সাথে এটা গুণ করে আমরা এই পাশে লিখছি, -1 এর সাথে এটা গুণ করে আমরা এই পাশে লিখছি। 1 এর সাথে এটা গুণ করলে এটাই, -1 দিয়ে গুণ করলে চিহ্নগুলো পরিবর্তন হবে, x এর সাথে -1 গুণ করলে -x, -1 আছে প্লাস এই সংখ্যা। তারপরে এটা ভগ্নাংশের যোগ, হরগুলোর লসাগু, এটা নিচে মনে মনে 1 আছে, 1 আর 5 এর লসাগু হচ্ছে 5, 1 দ্বারা 5 এর ভাগ করলে ভাগফল 5, 5 দ্বারা y গুণ করলে 5y প্লাস প্লাস, 5 দ্বারা 5 এর ভাগ করলে 1, 1 দ্বারা 126 এর গুণ করলে 126, এই পাশেও সেম ভগ্নাংশের যোগ বিয়োগ করেছি আমরা। তাহলে এখানেও 5 আছে, এখানে 15 আছে, তাহলে উভয় পক্ষে আমরা 5 দিয়ে গুণ করলে এই দিকের 5 বাদ, এখান থেকে 15 থেকে 5 বাদ দিলে থাকে 3, এখানে 5 বাদ দিলে থাকে 1। তারপর আবার আমরা আর গুণ করেছি, এটা গুণ এটা গুণ, 3 এর সাথে এটা গুণ করলে আমরা এই পাশে লিখেছি, আর 1 এর সাথে এটা গুণ করে আমরা এই পাশে লিখছি। তো 3 এর সাথে 5y প্লাস 126 গুণ করলে 15y প্লাস 378 সমান 1 এর সাথে -15x প্লাস 172 গুণ করলে এটাই থাকে। তো আমরা 5x 15x যেভাবে আছে এইভাবে, -15x এই পাশে আসলে +15x, আর 172 এর কোনো পরিবর্তন নাই, 378 এই পাশে আছে, এটা এই পাশে আসলে -378। এটা ক্যালকুলেশন করলে আমরা পাইলাম 15y প্লাস 15x মাইনাস 206, অর্থাৎ আহ, আহ, এ সমীকরণটাকে আমরা গুছিয়ে লিখলাম 15x প্লাস 15y সমান সমান 206। এই হচ্ছে পি কিউ সরলরেখার সমীকরণ। আমরা পি এবং কিউ এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারলাম। আমার প্রশ্নে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর উত্তর আমরা একটা একটা করে আরেকবার দেখে নিই। প্রথমে প্রশ্নটা হচ্ছে এ বি এবং এ ই সরলরেখার সমীকরণ নির্ণয় করো। তাহলে এ বি বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এটা, এবং এবং এ এবং ই বিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে এটা, অর্থাৎ আমাদের গ্রাফের এ বি এবং এ ই সরলরেখার সমীকরণ বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে এ বি সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে এ ই সরলরেখার সমীকরণ। তারপর রুব্রিক্সের লাস্টের পয়েন্টের আগের পয়েন্টে বলা আছে এ বি এবং এ ই সরলরেখার সমীকরণ নির্ণয় করো। শেষের পয়েন্টটাতে বলা ছিল এ বি অথবা এই সরলরেখার সমীকরণ, এর আগের পয়েন্টটাতে বলা আছে এ বি ও এ ই সরলরেখার সমীকরণ। তাহলে এ বি এর সমীকরণ হচ্ছে এটা, এ ই এর সমীকরণ হচ্ছে এটা। তাহলে এই পয়েন্টটা শেষ। তার আগের পয়েন্টে বলা আছে পি ও কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে একটা সমীকরণ, এটা হচ্ছে একটা সমীকরণ। এখন এই দুইটা সমীকরণ আমরা সমাধান করেছি, সমাধান করে পি বিন্দুর স্থানাঙ্ক এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবে। তাহলে এই পয়েন্টের উত্তর আমরা পেয়ে গেলাম। তারপর হচ্ছে পি কিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলা আছে। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি, কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি। তাহলে এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক, এবং এটা আমরা ক্যালকুলেশন করে আমরা শেষ পর্যন্ত পি কিউ সরলরেখার সমীকরণ নির্ণয় করলাম। তাহলে আমরা রুব্রিক্সের চারটি গ নম্বর রুব্রিক্সের চারটি প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। আশা করি তোমরা চারটি প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদেরকে তোমাদের প্রবলেমগুলো আরেকবার দেখিয়ে দিতে চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবে, মাস্ক পরিধান করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।